নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা প্রতি রাতে একটি কথা শুরুতেই বলার চেষ্টা করি যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং ওপার থেকে আপনারাও এপারে আসেন। এই সেতু পারাপারে আমাদের মননের ঋদ্ধতায় যেমন আমরা প্রতিদিন নিজেদের ভাবনাগুলোকে বিনিময়ের মাধ্যমে জানান দিতে পারি বৃহত্তর দর্শকের কাছে, ঠিক তেমনিভাবে আপনাদের কাছ থেকে আমরা নিয়মিতভাবে শিখি। আপনারা আমাদের অনেক কিছু বলেন এবং আপনাদের লেখা কথা পড়ে আমরা আরও অনেককে বলতে চাই আপনারা কি ভাবছেন। আজকেও তাই হবে। গতকালকেই আমরা বলেছিলাম আজ এই আয়োজনে হয়তোবা আপনাদের জন্য কেউ অপেক্ষা করবেন। তিনি চলে এসছেন আমাদের স্টুডিওতে। আজ অতিথি রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং বিশিষ্ট চিকিৎসক। তিনি শুধুমাত্র এখন আর রাজ্যে জনপ্রিয় নন, তিনি বহির্রাজ্যেও সমানভাবেই জনপ্রিয়। আমাদের এ রাজ্যের এক গৌরব সন্তান ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয়, আপনাকে স্বাগত জানাই। আমরা আপনাদের আরেকবার বলি শুরুতেই যে আমরা আজকের এই আলোচনায় প্রধানত হেপাটাইটিস নিয়ে কথা বলবো। আগামীকাল গোটা পৃথিবী জুড়ে হেপাটাইটিস দিবস উদযাপিত হবে। আপনারা জানেন আগামীকালকের তারিখটি 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালিত হয় এবং এই দিনটির প্রাসঙ্গিকতা, এই রোগটি আমাদের রাজ্যে ইতিমধ্যেই একটি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এবং নিয়েছে। ডাক্তারবাবু বিস্তারিত বলবেন এই রোগটি কখন হয়, কেমন করে হয়, কিভাবে আমরা বুঝবো, কি করা উচিত। আপনাদেরও যা যা প্রশ্ন এই রোগ সংক্রান্ত আপনারা করবেন। এই রোগ নিয়ে আমাদের রাজ্যে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন বা বলবেন তাকে আমরা আজ অতিথি হিসেবে চেয়েছি, তিনি রাজি হয়েছেন। ডক্টর ভৌমিক, প্রথমেই আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনি এত রাতে আমাদের সময় দিয়েছেন এবং শুরুতেই একেবারে ফ্রম এ ভেরি লেম্যানস পার্সপেক্টিভ আমরা যদি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই যে এই যে হেপাটাইটিস, এই যে শব্দটা, এটা আসলে কি, মানে হেপাটাইটিসটা আসলে কি? সর্বাগ্রে PV24-এর সমস্ত দর্শকদের আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা, অভিবাদন। এবং আজকে আমাকে সরাসরি সকলের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই যেহেতু আমরা ঠিক বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডের ঠিক প্রাক মুহূর্তে বা আগে রাতে এখানে কথা বলতে বসেছি, সে নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বাগ্রে তুমি সঠিকভাবে যে বিষয়টাকে উত্থাপন করেছো, হেপাটাইটিস মানে কি। নিশ্চয় বিশ্ব হেপাটাইটিস দিবস বুঝতে হলে আমাকে হেপাটাইটিসটা বুঝতে হবে। হেপাটাইটিস, শব্দটা এসছে লিভার থেকে। আইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ বা ফুলে যাওয়া। হেপাটাইটিস মানে খুব সহজভাবে লিভার যখন ফুলে যায় কোনো না কোনো কারণে, সেটাকে আমরা হেপাটাইটিস বলি। বা আমরা অন্যভাবে যদি বলি, লিভারে যখনই কোনো না কোনো রোগ হয় বা কোনো না কোনো সমস্যা দেখা দেয়, লিভার প্রথমে ফুলে যায় বা একটা সুস্থ লিভার প্রথমে হেপাটাইটিস দিয়েই তার অসুস্থতার যাত্রা শুরু করে। এবং যেহেতু লিভারের বেশিরভাগ রোগই ক্রনিক রোগ বা বেশি সময় ধরে চলে, হেপাটাইটিস থেকে সেটাতে ফ্যাটি লিভার হয় বা ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্রনিক হেপাটাইটিস হয়, সেখান থেকে ফাইব্রোসিস হয় বা সেগুলো আস্তে জালিকাময় হয়ে যায়, তার থেকে সিরোসিস হয় বা লিভার ক্যান্সার হয়। তো সার্বিকভাবে আমরা লিভার ডিজিজের যদি প্রক্রিয়াটা বলি, যেটা হয়তো কয়েক দশকও হতে পারে, সেটা মোটামুটি এই। অতএব লিভার রোগের বা লিভারের যখন আক্রান্ত হয় লিভার, তার প্রথম পর্যায়টাই আসলে হেপাটাইটিস বা লিভারের প্রদাহ। এবং এখানে যেহেতু আমরা যখন বিশ্ব হেপাটাইটিস দিবস নিয়ে কথা বলি, যদিও হেপাটাইটিস অনেক কারণে হতে পারে, যেমন আজকাল আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলি প্রায়, সেটাও হেপাটাইটিস করে, সেটাকে বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। আজকাল সেটা আবার নামকরণ পাল্টে গেছে। বা অ্যালকোহল বা মদ্যপানের কারণে যখন হেপাটাইটিস হয়, সেটা আমরা বলি অ্যালকোহলিক হেপাটাইটিস। আবার ড্রাগের কারণে, কোনো না কোনো ওষুধের কারণে যখন হেপাটাইটিস হয়, আমরা বলি ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। আর এখানে আমরা যখন বিশ্ব হেপাটাইটিস দিবসে যখন আমরা কথা বলি, সাধারণত আমরা ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলি। অর্থাৎ কিনা বিভিন্ন ভাইরাস যেগুলি সরাসরি লিভারে প্রবেশ করে এবং লিভারে প্রবেশ করে লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে, সেগুলিকে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি। এবং বিশ্ব হেপাটাইটিস দিবসে বিভিন্ন কারণ বা ঐতিহাসিক কারণে আমি বলবো যে এটাতে আসলে আমরা ক্রনিক হেপাটাইটিস বি এবং সিকেই আমরা বেশি করে টার্গেট নিয়ে কথা বলি।
আচ্ছা, এই যে আপনি বললেন মানে একটা অত্যন্ত মানে বহুশ্রুত শব্দ আপনি ব্যবহার করলেন, ফ্যাটি লিভার। এবার আমরা যারা মানে সাধারণত বিভিন্ন তৈলাক্ত জিনিস খাই, বাটার, ঘি ইত্যাদি ইত্যাদির মধ্যে থাকি, বা ফাস্ট ফুড আপনারা যারা বলেন নিয়মিতভাবে বিভিন্ন বক্তৃতায় বা সেমিনারে আমরা শুনি যে এগুলো অ্যাভয়েড করতে হবে বা এগুলো দূরে রাখতে হবে, তাহলে ফ্যাটি লিভার এখন তো ঘরে 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 একটা মানে সমস্যা, বা আমি যদি বলি খুবই কমন একটা সিমটম। তাহলে ফ্যাটি লিভারের এই বিষয়টি থাকলেই কি আমরা ধরে নেব বা ভেবে নেব যে আমাদের হ্যাপাটাইটিস আছে? বিষয়টা কি এরকম? না, এরকম ঠিক নয়। আবার যদি আমি বলি, যেটা বলছিলাম যে একটা আমি বলি যে আমরা সবার লিভার সুস্থ আছে, সেখানে যদি ফ্যাট জমতে শুরু করে এবং সেই ফ্যাট জমার দ্বারা যদি 5% বেশি হয়, তখন সেই পর্যায়টাকে আমরা বলবো ফ্যাটি লিভার। আচ্ছা, তার আগে পর্যন্ত একটু একটু ফ্যাট যদি লিভারে থাকে, আমার শরীরে থাকলে লিভারও থাকবে, তো সেটাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলবো না বা ফ্যাটি লিভারও বলবো না। 5% বেশি হলে ফ্যাটি লিভার বলবো, আবার সেটা 33% বেশি হলে আমরা ফ্যাটি লিভার স্টেজ 2 বলবো, আবার 66% যদি বেশি হয় স্টেজ 3 বলবো। প্রায় সোনোগ্রাফির রিপোর্টে লেখা থাকে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আজকাল সবাই অভ্যস্ত, দেখে আমরা ভয় পেয়ে যাই। অতএব সেটা বলা উচিত যে আস্তে আস্তে যখন সংখ্যাটা বাড়ে বা পরিমাণটা বাড়ে সেটাকে বলা হয়। এবং ফ্যাটি লিভার মানে সেটা আসলে রোগের আমি বলবো প্রথম পর্যায়, এবং সেটা সরাসরি যদি বলা হয় খাদ্যের সঙ্গে সম্পর্কিত, তা কিন্তু নয়। এবং আজকাল দিনে আজকে এখন যখন আমরা ফ্যাটি লিভার নিয়ে অনেক বেশি জানতে বুঝতে শুরু করেছি, তখন আমরা বলি এটা বেসিক্যালি মেটাবলিক বা বিপাকীয় একটা রোগ। যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস বা হার্ট ডিজিজ, এগুলির সঙ্গে ফ্যাটি লিভারের কিন্তু একটা যথেষ্ট বেশি সম্পর্ক আছে। যাদের ডায়াবেটিস আছে ওদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং দেখা গেছে এই ধরনের বিভিন্ন কারণে বর্তমানে প্রায় 32 থেকে 40-45% মানুষ অ্যাডাল্ট যাদের বয়স 18 বছর ঊর্ধ্বে, তারা ফ্যাটি লিভার রোগে ভোগেন। এবং এই যে হওয়াটা সেটা যেমন মেটাবলিক কারণে, আবার কারো কারো জিনগত কারণে হয়। এবং সেটা দেখা গেছে কিছু কিছু অংশে বিভিন্ন জিন থাকে শরীরের মধ্যে, যে বা আমি বলবো শরীরের যে আমাদের যে গঠনটা, সেই গঠনটাই কিন্তু এই রোগের জন্য দায়ী। অতএব এটা সরাসরি কিন্তু খাদ্যের সঙ্গে সম্পর্ক থাকলেও সেটা শুধু খাদ্য গ্রহণের মাধ্যমে ফ্যাটি লিভার হবে তার কোনো কথা নেই। তাই আমাদেরকে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে, এবং ডেফিনেটলি যদি ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য খাওয়া যাবে না, বা ওই খাদ্যগুলি যেগুলো তুমি বললে, যেমন আমরা যে ফ্রাইড ফুড খাই, ট্রান্স ফ্যাট খাই, বারবার তেলে ভাজা খাই, তাহলে তো বাড়বেই। আমার যদি ওজন বাড়তে শুরু করে তাহলে নিঃসন্দেহে ফ্যাটি লিভার খুব তাড়াতাড়ি পরবর্তী পর্যায়ে, অর্থাৎ হ্যাপাটাইটিসের পর্যায়ে বা লিভার ফাইব্রোসিস বা সিরোসিসের পর্যায়ে যাবে। অতএব যেমন ডায়াবেটিস হলে চিনি খেলে ডায়াবেটিস হয় না, যেটা যদি কেউ বলে চিনি বেশি খাস না তার ডায়াবেটিসের, ব্যাপারটা এরকম নয়। কিন্তু ডায়াবেটিস হলে চিনি খাওয়া যাবে না বা মিষ্টি খাওয়া যাবে। এখানেও তাই, যে শুধু ফ্যাট খেলে সবার যদি, তাহলে যারা ফ্যাট খাচ্ছে তাদের সবারই ফ্যাটি লিভার হবে তা নয়, কিন্তু ফ্যাটি লিভার হলে সেটা আর খাওয়া যাবে, সেগুলো খাওয়া যাবে। হ্যাপাটাইটিস প্রধানত আমরা মানে আবার লেমেন পার্সপেক্টিভে আমি যদি দেখি, আমরা খুব শুনি যে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি। এই যে টাইপস অফ হ্যাপাটাইটিস মানে কি কি ধরনের হ্যাপাটাইটিস হতে পারে, এটা নিয়ে মহাশয় একটু বলবেন আমাদের? নিশ্চয়ই বলবো। কারণ আমরা ওই যেটা বলছিলাম, আমরা যখন সাধারণত হ্যাপাটাইটিস বলি তখন আমরা আসলে আমরা যে অভ্যস্ত বুঝতে, আমরা এই যে ফ্যাটি লিভার বা অ্যালকোহলিক লিভার ডিজিজ, এগুলো আমরা পরে পরে আস্তে আস্তে বুঝতে শুরু করেছি, বা ঐতিহাসিকভাবে বা ইভেন বলবো প্রাগৈতিহাসিক সময় থেকে লিভারের রোগ সম্পর্কে মানুষের জানা ছিল। এবং একসময় মানুষ লিভারকে আত্মার বাসস্থানও বলতো। পরবর্তী সময় মানুষ দেখতে শুরু করলো যে লিভার মাঝে মাঝে অসুস্থ হয়, এবং সেই কারণটা কিন্তু ভাইরাল হ্যাপাটাইটিসকে আসলে ওরা বোঝাতো। এবং সেই যে ভাইরাল হ্যাপাটাইটিসগুলি তখন জানা ছিল না বা বোঝার উপায় ছিল না, তাই অনেক সময় ভাইরাল হ্যাপাটাইটিস এবং জন্ডিস প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। এবং আস্তে আস্তে আমরা যখন বুঝতে শুরু করি, সেটা এখন অনেকটা আমরা স্পষ্ট জায়গায় আছি। যখন 1965 সালে বারুচ ব্লুমবার্গ, যার নামে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস পালন করা হয়, যার জন্মদিনকে, উনি হ্যাপাটাইটিস বি আবিষ্কার করেন। তখন বোঝা যায় যে একটা নির্দিষ্ট রকমের ভাইরাস, যার একটা নির্দিষ্ট একটা প্রকৃতি আছে, গড়ন আছে, তার একটা গঠনগতভাবে তার একটা প্রকৃতি রয়েছে, সেটা ভাইরাল হ্যাপাটাইটিস সৃষ্টি করে। এবং আস্তে আস্তে আমরা 1990 সালের মধ্যে আমরা আবিষ্কার করি বা সারা পৃথিবী জানতে পারে প্রায় 6 রকমের ভাইরাস
রয়েছে যেগুলি এই ভাইরাল হ্যাপাটাইটিস সৃষ্টি করে, সেগুলি হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই, এবং পরে আরও যুক্ত হয় তার সঙ্গে জি এখন আমরা আবার কথাও বলি না, কারণ জি দেখা গেছে আসলে খুব বেশি সংখ্যায় নেই। তাহলে আমাদের আলোচ্য বিষয় দেখে যে আবার 5টিতে এ, বি, সি, ডি এবং ই, এর মধ্যে এ এবং ই জলবাহিত বা খাদ্যের সঙ্গে, জলের সঙ্গে, বা যেমন আমরা প্রায় বলি বাইরে জল খাবে না বা হাত ধুয়ে খাবার খাবে, সেটা যদি না খাই আমরা, তাহলে যে ভাইরাসগুলি আমাদের আক্রমণ করে সেগুলি জেনারেলি হ্যাপাটাইটিস এ বা ই, এ ছোটদের মধ্যে বেশি হয়, ই একটু বড়দের মধ্যে। এবং এই দুটো ভাইরাসের একটাই গুণ বা একটা ভালো দিকটা হলো এগুলি যেন সাধারণত অ্যাকিউট হ্যাপাটাইটিস সৃষ্টি করে, অর্থাৎ কিনা আজকে যদি কেউ একটু জ্বর হয়, প্রথমে শরীর ব্যথা হলো, তারপরে দেখা গেলো তার ইউরিনটা, প্রস্রাবের রঙটা হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে, খেতে পারছে না বা বমি হচ্ছে, অ্যাকিউট হ্যাপাটাইটিস বলছি। তো এগুলি অ্যাকিউট হ্যাপাটাইটিস হয় এ এবং ইতে বেশি হয়। এবং এই দুটোর ভালো দিকটা যেটা বলছিলাম, ক্রনিসিটিতে যায় না, অর্থাৎ কিনা যেটা বলছিলাম ফাইব্রোসিস, সিরোসিস, ক্যান্সার এ এবং ইতে হয় না। আর বি এবং সি অনেক সময় শরীরে থেকে যায়, বি একিউট হয়ে আবার নিজের থেকে চলেও যেতে পারে, কিন্তু কিছু সংখ্যক বি থেকে যায়, এবং থেকে যখন 6 মাসের বেশি হয় তখন আমরা এগুলি বলি ক্রনিক হ্যাপাটাইটিস। এবং এই ক্রনিক হ্যাপাটাইটিসের সবচেয়ে সমস্যা হলো তাকে শরীর থেকে বের করা খুব কঠিন হয়ে যায়। সে লিভারে থাকে, লিভারে বাসা বাঁধে, খুব তাড়াতাড়ি বাড়ে না, সে আস্তে আস্তে লিভারকে নষ্ট করতে থাকে, নষ্ট করে সে ওই ফাইব্রোসিস ইত্যাদি করে একসময় লিভার সিরোসিস বা ক্যান্সার করে। অতএব আমাদের এই কারণে আমরা যখনই আমরা লিভার নিয়ে বেশি কথা বলি বা হ্যাপাটাইটিস নিয়ে কথা বলি বা আরও সুস্পষ্টভাবে ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে কথা বলি, আমরা আলোচনা করতে যাই এই ক্রনিক হ্যাপাটাইটিস নিয়ে বা ক্রনিক হ্যাপাটাইটিস বি এবং সি নিয়ে। ডি যে ভাইরাসটা রয়েছে, আরেকটা বাদ রয়ে গেছে সেখানে, ডিটা ইনকমপ্লিট ভাইরাস, কারণ বি এর অনুপস্থিতিতে ডি হতে পারে না। অতএব সার্বিকভাবে এ এবং ই জলবাহিত, কিছু সময়ের জন্য থাকে, 1-2 মাসে আমরা সুস্থ হয়ে যাই। 1% কম লোক জটিলতার সম্মুখীন হয়। বি এবং সি অনেক সময় ক্রনিসিটিতে যায় এবং সেটা জটিল সমস্যাগুলো সৃষ্টি করে। তাই আমরা বেশিরভাগ সময় বি এবং সি নিয়ে কথা বলি। এই যে আপনি সুন্দর করে বললেন, এর কথাটাতে একটা জায়গায় আপনি বলছেন যে এটা প্রধানত ছোটদের, মানে হ্যাপাটাইটিসে ছোটদের। মা বাবারা যারা শুনছেন, আমি দেখছি যে আমার সামাজিক মাধ্যমে প্রচুর মানুষ ইতিমধ্যেই অনুষ্ঠান দেখছেন সরাসরি, এখানে অভিভাবকরা যদি থাকেন তারা নিশ্চয়ই তাদের মধ্যে এই চিন্তাটা চট করে আসবে যে ডাক্তারবাবু যেটা বললেন যে ছোটদের হয় হ্যাপাটাইটিসে, এটার সিমটম প্রধানত কি আপনি যা এর আগে বললেন সেটাই, এবং যদি তাই হয় কি করণীয়? ছোটদের বিশেষ করে 2 বছরের পরে থেকে এটা শুরু হয়। কোনো বাচ্চা ছেলের বা ছোট ছেলে বা মেয়ের যদি হঠাৎ করে দেখা যাচ্ছে খেতে পারছে না, একটু জ্বর ভাব হচ্ছে, এবং একটু খেয়াল রাখতে হবে তার ইউরিনের কালারটা কী হচ্ছে। যদি দেখা যায় হলুদ হয়ে যাচ্ছে এবং চোখটা যদি আমরা দেখি চোখের নিচটা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে জন্ডিস হয়ে যাচ্ছে। এবং অনেক কারণে হলেও কিন্তু আমাকে বুঝতে হবে যে এই সময় হয়তো ভাইরাল হ্যাপাটাইটিস এ হচ্ছে। এবং এ হলে আজকের দিনে কিন্তু এটাকে আগে যেটা করা হতো, যেটা খুব বিশাল সমস্যা ছিল, আমরা যখন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন নিয়ে কাজ করা শুরু করি, তখন প্রধানত এই যে মানুষের ভুল ধারণা, মিথস, যে জন্ডিস হলেই জল পড়া তেল পড়া নিতে হবে, সেই ধারণাগুলিকে আমরা বারবার এই বিষয়টাকে অবতারণ করতে হতো। এখন আমরা অনেক বেশি বিজ্ঞানসম্মত চিকিৎসায় সবাই বিশ্বাসী, এবং আমার শুধু বলা থাকবে যদি জন্ডিস দেখা দেয় তাহলে পরীক্ষা করানো উচিত কী ধরনের জন্ডিস। আজকে থেকে কয়েক বছর আগে বা কয়েক দশক আগে কী ধরনের জন্ডিস সেটা জানার উপায় ছিল না, তাই আমরা জন্ডিস ভেবে তার চিকিৎসা করতাম, অনেকটা না জেনে যে আমরা কী ধরনের জন্ডিসের চিকিৎসা করছি। এখন জানাটা সহজ, তাই এটা জানা উচিত। আরেকটা জিনিস জানা উচিত, যদি ঘরে কারোর ভাইরাল হ্যাপাটাইটিস এ হয় তাহলে খেয়াল করতে হবে আমার ঘরে জলের বা খাবারের এমন কোনো সোর্স রয়েছে যেখানে ভাইরাল হ্যাপাটাইটিস এ রয়েছে, অতএব অন্যদের হওয়ার একটা সম্ভাবনা থাকে। অথবা কোনো একটা গ্রামে যদি 2জন বা 3জন ছোট বাচ্চা বা একটু বয়স্ক, বর্তমানে আরও বেশি বয়সে হয়, 15-20 বছর বয়সে হয়, যদি জন্ডিস হয় বা যদি এন্ডেমিক একটা রূপ ধারণ করে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে কোনো না কোনো সোর্স অফ ওয়াটার আমাদের কিন্তু খারাপ আছে। কারণ আমরা যদিও বর্তমানে আমাদের হাইজিন অনেক উন্নত হয়েছে, আমাদের স্যানিটেশন বেটার হয়েছে। মহাশয়, আমরা আসবো আলোচনায়। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ স্যার, সৈকত বণিক বলছি।
কল্যাণী ওয়াটার সাপ্লাই থেকে। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আমার মা গত ধরেন 10 দিনের উপর হবে জ্বর, ডাক্তারও দেখিয়েছে, ওষুধও খেয়েছে, কিন্তু শরীর ব্যথা দেন না, মুখে কোনো স্বাদ পাচ্ছে না, গাও হাত ব্যথা দেন না, শরীর দুর্বল লাগছে, আর প্রচন্ড ঘাম ঘাম হয় আর বমি ভাব করে। তো স্যার থেকে জানতে চাচ্ছি এটা কিসের লক্ষণ বা কি আসে বিষয়। ধন্যবাদ আপনাকে আপনার খুব সুন্দর প্রশ্ন করার জন্য। বিষয়টা যেহেতু আমরা আমাদের আলোচ্য বিষয় জন্ডিস বা হ্যাপাটাইটিস নিয়ে, এটা প্রথমে বলবো এটা হ্যাপাটাইটিসের লক্ষণ নয়। ঠিক। জ্বর হচ্ছে, জ্বর সাধারণত জ্বর হলে আমরা বুঝি প্রধানতম কারণ ইনফেকশন, অতএব কোনো না কোনো কারণে ইনফেকশন রয়েছে কোথাও শরীরে, বিশেষ করে এই সময়ে বৃষ্টির সময়, এখন মনসুন টাইম, অতএব ভাইরাল ইনফেকশন, পরবর্তী সময়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে। বিশেষ করে বুকে বা চেস্টে কোনো ধরনের ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। বয়স্কদের ইউরিনে ইনফেকশন হতে পারে, অথবা দেখতে হবে এখন কিছু কিছু ডিজিজ নিয়ে আমরা প্রায় কথা বলি, স্ক্রাব টাইপাস বা টাইফয়েড ফিভার বা ইভেন ল্যাপ্টোস্পাইরা নামক কিছু জীবাণু এখন দেখা দিয়েছে। অর্থাৎ সেগুলি পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেরকম বলছেন পরীক্ষা, কিন্তু যেহেতু 10 দিন জ্বর হয়ে গেছে, ওনাকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়াটা ভালো হবে। ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট নিশ্চয়ই। করতে, ঠিক। নিশ্চয়ই। আপনি যেটা বলছিলেন ছোটদের এই কথাটা যে কি করণীয় এবং মা বাবারা কি করে বুঝবেন বিষয়টি, সেই প্রসঙ্গকে ধরেই আরেকটি প্রশ্নে আসবো, তবে বন্ধু আছে সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি প্রথমে ডাক্তারের সন্তানটা নিয়ে বলছি। আমার দুটো পরীক্ষা জানা, হ্যাঁ। একটা শিশু জন্ম হলে তার জন্মানোর পর কেন জন্ডিসটা হয়, 1। 2 নম্বর হচ্ছে গোলবাডার স্টোন হয়েছে, তারপরে জন্ডিস হয়েছে। দেখা গেল গোলবাডার স্টোনটা অপারেশন করার পর রোগীটা আর মানে মানে তার বাঁচতে পারলো না, এখন জন্ডিসটা এত আকারে ধারণ করে গেছে, তারপর তার মৃত্যুই বরণ করা হয়েছে। কেন এটা হয়? এই দুটো জিনিস। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, আপনি দুটো হ্যাঁ। মূল্যবান প্রশ্ন করেছেন। একদম। প্রথম প্রশ্নটি তিনি যেটা করছেন যে শিশুদের কেন জন্ডিস হয়, সেটা তার প্রথম প্রশ্ন। শিশুদের সব বয়সে জন্ডিসের কারণ খুব সহজ। জন্ডিস মানে হলো আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া। বিলিরুবিন সাধারণত আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে, সেটা স্বাভাবিকভাবে ভাঙে, তার আয়ু 120 দিনের মতো। সে যখন ভাঙে, তার থেকে একটা বিভিন্ন ভাঙতে ভাঙতে একটা অংশ বিলিরুবিন সাধারণত লিভার স্বাভাবিক থাকলে সেটা শরীর থেকে বেরিয়ে যায়। যদি বেশি ভাঙে, যেমন ম্যালেরিয়াতে হয়, ম্যালেরিয়াতে জন্ডিসে সাধারণত যেহেতু আরবিসি বা লোহিত কণিকা বেশি ভাঙে এবং লিভার সেটাকে শরীরে বের করতে পারে না, তখন সেটা জন্ডিস দেখা দেয়। আবার এই যে ভাইরাল হ্যাপাটাইটিসের ক্ষেত্রে লিভার ফুলে যাওয়ার কারণে লিভার এই যে বিলিরুবিনটাকে সেটাকে শরীর থেকে বের করতে পারে না, এ কারণে আমাদের জন্ডিস হয়ে যায়। অতএব সেক্ষেত্রে যেটা করা উচিত সেটা জানতে হবে কেন হয়েছে এবং জেনে সেই হিসাবে চিকিৎসা করতে হবে। অতএব এক কথা বলবো, জন্ডিস রোগের একটা লক্ষণ, সে নিজ রোগ নয়। লিভারের আগে বা যেমন রক্তে কোনো সমস্যা দেখা দিলে, যেমন কোনো ইনফেকশন হলে হতে পারে, সেপসিস হলে হতে পারে, ম্যালেরিয়ার কারণে হতে পারে, বা আরও অনেকগুলি জ্বর আছে যেটা ওদিন একটু আগে ল্যাপ্টোস্পাইরা, স্ক্রাব টাইপাস, এগুলির কারণে কিন্তু জন্ডিস হতে পারে। সেগুলি এক ধরনের জন্ডিস। আবার লিভারে যখন হ্যাপাটাইটিস হয়, তার কারণে জন্ডিস হয়, সেটা যেমন ভাইরাল হ্যাপাটাইটিস A, E যেটাই হোক বা B। আবার আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গলব্লাডার স্টোন, গলব্লাডার স্টোনের পরেও জন্ডিস, সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, অর্থাৎ কিনা লিভার থেকে বিলিরুবিনটা বেরিয়ে যাচ্ছে, বিলিরুবিন তৈরি হলো, লিভার বেরও করে দিল, এই পর্যন্ত সব ঠিক আছে। এবার যখন সেটাকে লিভারের থেকে যে নালীগুলি আছে, বাইল ডাক্ট আমরা যেটা বলছি, সেটা বা পিত্ত নালী দিয়ে তার কাজ হলো ডিউডিনামে পৌঁছে যাওয়া। এই যে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, গলব্লাডারে পাথর হলে গলব্লাডার থেকে সেটা বেরিয়ে যে কমন বাইল ডাক্ট সেটাতে কোথাও জায়গায় আটকে যায়, আটকে যাওয়ার কোনো অবস্ট্রাকশন হয়, সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। অর্থাৎ গলব্লাডারের পাথর হলেই জন্ডিস হবে কথা নেই, কারণ গলব্লাডারের পাথর সাধারণত রাস্তা আটকায় না, কিন্তু যদি এই পাথরটা আরেকটু নিচে নেমে যায় তাহলে রাস্তা আটকাতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। অতএব সেক্ষেত্রে খুব আর্জেন্ট হিসেবে ইমার্জেন্সি সার্জারি করতে হবে, অথবা আজকাল ERCP বা অ্যান্ডোস্কোপিক রিট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি করে সেখান থেকে স্টোনটা বের করার উপায় রয়েছে। আর পরবর্তী সময় গলব্লাডার সার্জারি করতে হবে। অতএব একটা কথা এখানে জানিয়ে রাখা ভালো, আপনি সেটাই হয়তো জানতে চাইছেন, গলব্লাডার স্টোন হলে কী করতে হবে? ওষুধ খেয়ে কোনো লাভ হবে না,
সেটা অপারেশনই করতে হবে, সার্জারি করতে হবে। আর যদি ডাক্টে বা অবস্ট্রাকশন থাকে সেই স্টোনটাকে আগে বের করে নিতে হবে, নাহলে জন্ডিস ক্রমাগত বাড়তে থাকবে এবং সেটা আমাদের ক্ষতি করতে পারে। আরো এক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই আয়োজনে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বলছি জুলন ভজনগর থেকে। হ্যাঁ, স্যার, আমার হাজবেন্ডের হঠাৎ করে মুখটা বেঁকিয়ে গেছে, বলছে নার্ভের থেকে। এটা কি ঠিক? আমার মনে হয় বিষয়টিতে অত্যন্ত স্পর্শকাতর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, ডাক্তারবাবু আছেন বলেই আপনারা যদি পারিবারিক বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরেন তাহলে আলোচনা থেকে আমরা বেরিয়ে যাব। তবে আপনি যেহেতু টেলিফোন করে নিজে একটি উষ্মা প্রকাশ করেছেন, ডাক্তারবাবু নিশ্চয়ই এই নিয়ে একটু বলবেন। আমার মনে হয় আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধু যদি মুখ বেঁকে যায় এবং উনি যদি কথা বলতে পারেন এবং ওনার হাত এবং পায়ে কোনো দুর্বলতা না থাকে, যদি মুখ বাঁকার সঙ্গে হাত পা মানে শরীরের একটা অঙ্গ বা একটা দিক যদি প্যারালাইসিস বা দুর্বল হয়ে যায় তাহলে সেটা স্ট্রোকের লক্ষণ। যদি শুধু মুখ বাঁকা হয়, অন্য কিছু না হয়, উনি কথা বলতে পারেন, জ্ঞান ইত্যাদি স্বাভাবিক থাকে, হাঁটাচলা করতে পারেন, এগুলি অনেক সময় ফেসিয়াল পালসি হয়, এগুলি তেমন দুশ্চিন্তার কারণ নেই। চিকিৎসা করলে এবং একটু ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যাবে। অতএব আমার মনে হয় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, চিকিৎসা নিন, ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার ভৌমিক, আরেকটা বিষয় যেটা আপনি ছুঁতে চাইছিলেন এবং যেটা অত্যন্ত স্পর্শকাতর আজকের এই আলোচনার পার্সপেক্টিভে, আমরা যখন হ্যাপাটাইটিস বি এবং সি নিয়ে কথা বলছি, আমাদের মধ্যে এই কনসেপশন বা মিসকনসেপশন নানা সময় কাজ করে। বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনরা যখন টেলিফোনে আমাদেরকে নানা সময় বিভিন্ন বিষয় নিয়ে বলেন, এটা থাকে যে হ্যাপাটাইটিস বি হলে বাঁচা যাবে না, হ্যাপাটাইটিস সি হলে বাঁচা যাবে না, তাহলে কিন্তু জীবন শেষ, এটা কিন্তু দেখতে হবে, ডাক্তারবাবুরাই বলেন। এই যে মানে একটা ওভারঅল কনফিউশন, আমি যদি প্রাণঘাতী শব্দটাকে এখানে ব্যবহার করতে পারি, তাহলে হ্যাপাটাইটিস বি বা সি কোথাও কি এই শব্দটাকে আমাদের সামনে এনে দাঁড় করায়? না, আমি মোটেই এর সঙ্গে এই যে প্রাণঘাতী শব্দটা আমার মনে হয় কোনো ক্ষেত্রেই প্রযোজ্য না বা বলা উচিত নয়। আচ্ছা, প্রাণঘাতী রাস্তায় হাঁটা সেটাও প্রাণঘাতী। ঠিক। তাহলে আমি কি রাস্তায় হাঁটা বন্ধ করে দেবো? তাহলে কোনটা প্রাণঘাতী না? আমি যে পুকুরে স্নান করতে যাই সেটা আমার প্রাণঘাতী হতেই পারে। তাই তো। তাহলে আমি বিষয়টাকে ওইভাবে না নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাপাটাইটিস বি হোক বা সি হোক, তার চিকিৎসা সম্ভব। এবং শুধু আমরা কি চাইছি, হ্যাপাটাইটিস বিকে আমরা কয়েকটা জিনিস চাই। আমরা প্রথম চাই যাতে না হয় সেটা প্রতিরোধ করা ওই জায়গাতে, কারণ যেটা প্রথমে তুমি বলছিলে যে হ্যাপাটাইটিস বি একটা বিশাল একটা স্বাস্থ্য সমস্যা, অতএব সেটাকে আমার প্রতিরোধ করতে হবে। সেটা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। কারণ সারা বিশ্বে প্রায় এখনও 256 মিলিয়ন লোক হ্যাপাটাইটিস বি রোগে বা ক্রনিক হ্যাপাটাইটিস বি রোগে ভুগছেন। সেটাকে প্রতিরোধ করা যেমন দরকার, যদি কারো হয়ে যায় তার থেকে আর্লি ডায়াগনোসিস যদি করা যায় বা আমরা বলি টেস্ট করে বা কোনো না কোনো পদ্ধতিতে তাদের পরীক্ষার আওতায় এনে যদি আমরা তাড়াতাড়ি পরীক্ষা করতে পারি। যেমন ধরো আমি যদি এখন হ্যাপাটাইটিস বি রোগের জীবাণু আমি বহন করি, আমি জানবো না, কোনো সিমটম নাও হতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইনসিডিয়াসলি ডায়াগনোসড, মানে কোনো সিমটম নেই, কিছু নেই, ভালো মানুষ, হ্যাঁ সে হয়তো কোনো কারণে একটা ওই যেমন বলছেন গলব্লাডার সার্জারি করতে গেলে, সেক্ষেত্রে ওনাকে চিকিৎসা পরীক্ষা করা হলে দেখা গেলো হ্যাপাটাইটিস বি আছে। তাহলে কি করতে, এর মানে কি ও শেষ, প্রাণঘাতী হয়ে গেল? নিশ্চয়ই নয়, কারণ ওনার তো রোগ হলো গলব্লাডারের স্টোন। তাহলে সেক্ষেত্রে ওনার হ্যাপাটাইটিস বি প্রাণঘাতী হতে যাবে কেন? সে আছে এবং থাকবে, ওকে শুধু আমার পরীক্ষা করে জানতে হবে রোগের বর্তমান অবস্থাটা কি আছে। যদি স্থিতাবস্থা থাকে আমি কিছুই করব না। সেগুলো কত গাইডলাইন আছে, কখন চিকিৎসা করতে হবে কখন নয়, এবং সেক্ষেত্রে আমরা বলবো যদি ওই পর্যায়ে আসে যখন চিকিৎসা করতে, আমরা চিকিৎসা করব। চিকিৎসা করলে হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় বা নেগেটিভ হয়ে যাবে সেটা নয়। এই কারণে অনেকে চিকিৎসা করার সময় 6 মাস বা 2 মাস পরে পরে HbS/Ag বা হ্যাপাটাইটিস বি সারফেস এনে টেস্ট করান, সেটা করে লাভ নেই। সেটা নেগেটিভ হওয়াটা প্রায় খুব কম ক্ষেত্রেই হয়। অতএব সেই বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমি যাচ্ছি না। অতএব সেক্ষেত্রে শুধু বলবো যে হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা করি আমরা জটিলতা এড়াতে, অর্থাৎ কিনা যাতে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার না হয় সেটার জন্য। আর সি এর ক্ষেত্রে তো খুবই সুবিধা, সি এর ক্ষেত্রে সুবিধাজনকটা হলো সেটাও ক্রনিক করে। হঠাৎ করে কোনো কারণে পরীক্ষাগুলো আজকাল যেমন ড্রাগ এডিক্ট যারা আছে, যারা ড্রাগ নিচ্ছে, ইন্ট্রাভেনাস ড্রাগ আমাদের নিশ্চয় একটা বিশাল সমস্যা, তাদের পরীক্ষা করলে আমরা দেখি কারো HIV আছে, কারো সি আছে, কারো বি আছে, এবং সি এর সংখ্যাটা বিশাল। বরং সবচেয়ে বেশি রোগ যাদের এই যে ড্রাগ অ্যাডিকশন যারা নেয়, ইন্ট্রাভেনাস ড্রাগ নেয়, ওদের হ্যাপাটাইটিস সি সবচেয়ে বেশি হয়। প্রায় দেখা গেছে প্রায় 46%, 100 জনের মধ্যে 46 জন ওরা হ্যাপাটাইটিস সিতে ভুগছেন। ওদের ক্ষেত্রে সুবিধার জায়গাটা হলো যে এরা যদি পরীক্ষা করে সি পাওয়া যায়, আমরা তারপর RNA টেস্ট করি, সেটা যদি পজিটিভ হয় তাদেরকে মাত্র 3 মাসের ওষুধ খেলে ওরা সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায়।
অতএব সি কিন্তু সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য, অতএব প্রাণঘাতী ব্যাপারটা এখানে মোটে খাটছে না। আসছে। অসুবিধা কোথায় হচ্ছে, যদি ওই ব্যক্তি যারা ড্রাগের কারণে হচ্ছে আবার ড্রাগ নেয়, তাহলে কিন্তু আবার যদি ইনফেকশন হয়, তাহলে বারবার ইনফেকশন নিশ্চয়ই ক্ষতি করছে লিভারের, সেটা আমাদের দেখতে হবে। আবার যেমন আরেকটা গ্রুপের হয় যারা কিডনি পেশেন্ট, যারা ডায়ালাইসিস নিচ্ছে, ডায়ালাইসিস নেওয়ার কারণে বিভিন্ন কারণে যেহেতু ব্লাডের সংস্পর্শে বারবার আসছে, ওদেরও হ্যাপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সির সিমটম কি একই রকম যেটা আপনি প্রথম দিকে বলছিলেন? হ্যাঁ, যদি একিউট হয়, সি সাধারণত একিউট কম হয়, বি এর একিউট হয়। একিউট হলে সবগুলি একই রকম, জন্ডিস, জ্বর হবে, শরীর ব্যথা বেদনা, খিদে না পাওয়া, বা তারপরে জন্ডিস হওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন ক্রনিক হয় কোনো সিমটম থাকবে না, ভালো মানুষ সুস্থ। কখন সিমটম হয়, যখন সেটা লিভার সিরোসিসের পর্যায়ে চলে গেলো, পেট ফুলে গেল, রক্ত বমি হলো, পেটে জল এসে গেল, বা শরীরে দাগ দেখা দিল, বা অন্যান্য সমস্যা দেখা দিল, পা ফুলে গেল, সেগুলি সিরোসিস সিমটম। কিন্তু এমনিতে ক্রনিক বি বা ক্রনিক সি কোনো সিমটম করে না, ওরা অন্য কোনো কারণে পরীক্ষা করে ধরা পড়ে। এখন যেমন পরীক্ষা কখন আমরা করি, প্রেগনেন্ট মাদারকে, বর্তমানে সমস্ত প্রেগনেন্ট মাদারকে প্রথম 3 মাসের মধ্যে হ্যাপাটাইটিস বি, সি এবং এইচআইভি টেস্ট করা হয়। এখন যদি, কারণ তিনটি একই ধরনের ভাইরাস, ব্লাডবর্ন ভাইরাস, অর্থাৎ তাদের 3টে টেস্ট করা হয়। টেস্ট করে যদি দেখা যায় বি পজিটিভ আছে, তখন আমরা চিন্তা করি যে, বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তার চিকিৎসার দরকার আছে কি নেই। তেমনি কেউ যদি এন্ডোস্কোপি করতে যায় কোনো কারণে, তাকেও টেস্ট করা হয়, যেমন কোনো সার্জারি আগে টেস্ট করা হয়, সেগুলো এক ধরনের টেস্ট। আর একটা হাই রিস্ক গ্রুপ, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যারা ড্রাগ এডিক্ট যারা আছে ওদের হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে। বা আবার যদি কেউ এইচআইভি পজিটিভ থাকে কোনো কারণে, আমরা জানি তাদের আমরা বি এবং সি টেস্ট করাই, যেমন ওদেরকে টিউবারকুলোসিস টেস্ট করা হয়। অতএব, বা যাদের ফ্রিকুয়েন্টলি ব্লাড নিতে, ডায়ালাইসিস পেশেন্ট, বা যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, হিমোফিলিয়া পেশেন্ট, ওদেরকেও মাঝে মাঝে টেস্ট করতে হয়। যদি পজিটিভ হয় তাহলে চিকিৎসার সুযোগ আছে। যেটা বলছিলাম, হ্যাপাটাইটিস সি মাত্র 3 মাস, 3 মাসও নয়, আসলে 84 দিনে ওষুধ খেলে সম্পূর্ণভাবে, প্রায় আজকের দিনে যে ওষুধগুলো পাওয়া যায়, আজকের থেকে 2014 সালে সারা পৃথিবীতে এই যে ট্যাবলেটগুলি আসে, যেটা ট্যাবলেট খেয়ে ভালো হয়, এবং আমাদের দেশে 2016 সাল থেকে আমরা পেতে শুরু করি। তার আগে ইন্টারফেরন ইঞ্জেকশন দিতে হতো, সেটা কঠিন, অনেকটা ব্যয়বহুল ছিল। আর এখন তো 2018-এর পর থেকে যেহেতু ন্যাশনাল ভাইরাল হ্যাপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে, এখন তো সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালগুলিতে ওষুধ দেওয়া হয়। অর্থাৎ সি সম্পূর্ণ নিরাময়যোগ্য, শুধু দেখতে হবে সে একই রিস্ক ফ্যাক্টর যাতে বারবার না থাকে, বি নেগেটিভ না হলেও তার থেকে জটিলতাকে এড়ানো যায়। অতএব আমি কোনোভাবেই বি এবং সিকে প্রাণঘাতী বলবো না। এবং আজকের দিনেতে যে কোনো লিভার ডিজিজ প্রাণঘাতী হতে অনেক বেশি সময় লাগে। ধরুন অ্যালকোহল, সেটা আরও বেশি ভয়ঙ্কর। কিন্তু অ্যালকোহলিক লিভার ডিজিজকেও কিন্তু যদি একদম শেষ পর্যায়ে সিরোসিস পর্যায়ে যায় বা লিভার ক্যান্সারও হয়, তাহলে কিন্তু তখন লিভার ট্রান্সপ্লান্টের মধ্যে সুস্থ করার সুযোগ রয়েছে। অথবা আজকের দিনে প্রাণঘাতী শব্দটা আমরা মনে হয় এখন মানে যারা ব্যবহার করে অনেক সময় করে এবং নিঃসন্দেহ করে, এবং সেটা অন্য কারণে। আমি অনেকটাই হয়তো এর মধ্যে কমার্শিয়াল বিষয়টা থাকে, সেটা করা উচিত নয়। খুব সুন্দর বললেন, খুব সুন্দর বললেন। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ডক্টর প্রদীপ ভৌমিককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি এত সুন্দর করে বুঝিয়ে বলছেন যে আমরা পরিবারের সকলে মিলে অনুষ্ঠানটি দেখছি। তবে শুভ্ররাত্রির এই আয়োজনে আমাদের ডাক্তারবাবুর কাছে এক বিনম্র প্রশ্ন, আমরা কিভাবে বাড়িতে বয়স্কদের ক্ষেত্রে বুঝবো যে তাদের হ্যাপাটাইটিস হয়েছে কিনা? কারণ সাধারণত খেতে না চাওয়া এবং গা গোলানো ভাব তো প্রতিদিনই তাদের মুখ থেকে শুনতে পাই। অত্যন্ত সুন্দর প্রশ্ন। হ্যাঁ, নির্বাণ কর্মকার বাধারঘাট থেকে লিখে পাঠিয়েছেন। অত্যন্ত সুন্দর প্রশ্ন। দেখুন, একিউট হ্যাপাটাইটিস যদি আমি বলি, সাধারণত বয়স্কদের কম হয়। কারণ ওরা কম হওয়ার কারণটা সহজ। আমাদের দেশে একসময় এর হ্যাপাটাইটিস এর টিকা দেওয়া হতো না, এখন দেওয়া হয়। তার কারণ যে ছোটোবেলা থেকে 2 বছর 3 বছর 4-5 বছর বয়স থেকে আমরা এই যে জল খেলে হ্যাপাটাইটিস এ হয়, তার সামনে আসি আমরা, সেই জলটা আমরা হাতে আমরা পরিষ্কার না করে খাই। অতএব এর একটা ভালো দিক আছে। ভালো দিকটা হলো এই, খারাপের মধ্যেও ভালো হয়, সেটা ওই ভাইরাসটা আমাদের শরীরে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে আমাদের রোগ সৃষ্টি হয় না। অতএব প্রায় দেখা গেছে 10 বছর বয়সে আমাদের 90% ছেলেরা হ্যাপাটাইটিস এর অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তেমনি ইয়ের ক্ষেত্রেও প্রায় 30-35 বছর বয়সের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় বিভিন্নভাবে। বি 60-70 বয়সে সাধারণত একিউট ইনফেকশন করে না, এবং সি এর ক্ষেত্রে যদি রিস্ক ফ্যাক্টর না থাকে করে না, এবং সেগুলি গা গোলানো, খেতে না পারা, জন্ডিসের লক্ষণ নয়,
সেটা অনেকগুলি কারণে হতে পারে। ইনফেকশন সবচেয়ে বেশি কারণ, বা অন্য ক্ষেত্রে পেটের অন্যান্য সমস্যা থেকে হতে পারে। কিন্তু নিঃসন্দেহে তার পরীক্ষা করা উচিত। যখনই সন্দেহ হবে যে আমার লিভারে কোনো সমস্যা হতে পারে, তাহলে নিশ্চয়ই ভাইরাল হ্যাপাটাইটিস, যেমন বিশেষ করে হ্যাপাটাইটিস বি এবং সি এর পরীক্ষা করা উচিত। পরীক্ষা করে প্রথম পর্যায়ে শুধু যদি আমি বি বা সি পজিটিভ থাকে, পরবর্তী যে লিভারের টেস্টগুলি সেগুলি করতে হবে, করে দেখতে হবে এই রোগটা কোন পর্যায়ে আছে, সেই হিসাবে চিকিৎসা করতে হবে। অতএব গা গোলানোটা লিভারের কেবলমাত্র লিভারের লক্ষণ নয়, অনেক কারণে হতে পারে। কিন্তু যদি লিভারের রোগ প্রকাশিত হয় বা আমরা জানতে পারি বা বুঝতে পারি, তার চিকিৎসা করা সম্ভব, সেটা যেই বয়সে হোক না কেন। আমাদের আজকের এই আলোচনায় আমাদের এক বন্ধুও লিখে পাঠিয়েছিলেন, আমারও ব্যক্তিগতভাবে আজকের এই আলোচনায় আপনার কাছে এই প্রশ্নটি ছিল যে সার্বিকভাবে ফুড হ্যাবিট আমাদের কি হবে, মানে হ্যাপাটাইটিস অ্যান্ড ফুড হ্যাবিট, এই দুটো বিষয়কে যদি আমরা পাশাপাশি রাখি। আমি সার্বিকভাবে বলবো যে আমি যেটা বলছিলাম, ফ্যাটি লিভার যে জিনিসকে বর্তমানে কিন্তু বলা হয় এটা মেটাবলিক ডিজিজ। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে আমাদের নিঃসন্দেহে বিভিন্ন মেটাবলিক ডিজিজ বা আমরা বলি মেটাবলিক সিনড্রোম যেগুলি আছে, যেগুলির মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ বা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া, ওবিসিটি, এগুলি বিভিন্ন যে সমস্যাগুলি, সেগুলির মধ্যে ডায়েট একটা বিশাল ফ্যাক্টর। এবং যেহেতু ওবিসিটিটা বেশি, প্রথম যদি আমি ধরি, মানে ওয়েটটা আমরা যে কেউ যে আজকের দিনে মোবাইল খুললে আপনি ইচ্ছে করলে অ্যাপটা ডাউনলোড করতে পারে, বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, সেটা আমাদের ডাউনলোড করে নেওয়া উচিত, সবার মোবাইলে থাকা উচিত। আমি দেখব যে আমার ওয়েটের এবং হাইট মিলিয়ে সেটাতে স্বাভাবিকের থেকে বেশি আছে না কম আছে, ওরা ক্লাসিফিকেশনও দিয়ে দেয়। আমি ওবিজ না নর্মাল, তাহলে আমার টেনশন নেই। যদি আমি ওবিজ হই তাহলে আমার ওজনটা কমাতে হবে, সেটা লিখেও দে আমি কত এক্সেস ওয়েটে আছি। তাহলে যখন আমার ওয়েট কমাতে হবে, তাহলে আমি তখন দেখবো শুধু ক্যালোরি দেখব, মানে আমি কি পরিমাণ খাচ্ছি। যেমন ধরো আমার ডিমান্ড যদি হয়, যেমন একজন অ্যাডাল্টের মোটামুটি পার ডে 2 থেকে 2,500 ক্যালোরি, কিলো ক্যালোরি খাবার আমাদের গ্রহণ করা উচিত। সেখানে কী কী থেকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে। এই 3টে খাদ্য আমাদের ক্যালোরি দেয়। অন্যান্য যেগুলো হচ্ছে ভিটামিন, মিনারেল, ওয়াটার, ফাইবার, মাইক্রো এলিমেন্টস, এগুলি আমাদের কিন্তু ক্যালোরি প্রদান করে না। ভিটামিন থেকে কোনো ক্যালোরি আসে না। শুধু এইগুলি আমাদের শরীরের যে বিভিন্ন এনজাইমগুলি, যেগুলি আমাদের কাজ করতে সুবিধা তৈরি করে দেয়, সেগুলিতে এনজাইমের মতো কাজ করে, সেগুলি আমাদের কাজের দক্ষতা বাড়ায়। অতএব সেক্ষেত্রে আমার ক্যালোরি কমাতে হবে যদি আমার ওয়েট বেশি থাকে। এবং কমানোর সবচেয়ে ভালো উপায় হলো কার্বোহাইড্রেটটা কমিয়ে দেওয়া। আর কার্বোহাইড্রেট কমানোর ক্ষেত্রে দেখতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো, যেমন ময়দার জিনিস যত কম খাবেন তত ভালো। তেমনি আটা হোক বা এবার চাল হোক, ভাত হোক, সবগুলি কার্বোহাইড্রেট এখন বলা হয়। কার্বোহাইড্রেট আমাদেরকে কমানো উচিত। তারপরে হলো ফ্যাট, সেটা খুব আস্তে আস্তে আমাদের ক্যালোরি দেয়, সেটাও কমানো উচিত। আমার দেখতে হবে যে আমি কত ক্যালোরি প্রতিদিন খাচ্ছি, ওয়েটটা আমার স্বাভাবিকের পর্যায়ে আনতে হবে। দ্বিতীয় যে কথাটা হলো প্রোটিন এবং ফ্যাট। সেটা প্রোটিন আমার খেতে কোনো আপত্তি নেই, অ্যানিমেল প্রোটিন আমরা খেতে পারি। কিন্তু যদি আমার কিডনি ডিজিজ থাকে তাহলে আমি প্রোটিন বেশি খেতে পারবো না। আবার লিভার ডিজিজে মোটামুটি একটা অপটিমাম অ্যামাউন্ট 1.5 গ্রাম পার কেজি পার ডে খাওয়া যেতে পারে। সেটা অ্যানিমেল প্রোটিন খেতে কোনো বাধা নেই। অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও কিন্তু প্রোটিন মোটামুটি খাওয়া যায়। কিন্তু ফ্যাট খাওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা কী ফ্যাটটা খাচ্ছি। যেমন যেগুলি বারবার তেলে ভাজার যে খাবার, যার আমরা প্রায় এই তেলে ভাজা নিয়ে কথা বলি। কেন বলি? যে তেলটা বারবার ভাজা হয় সেটাতে কিন্তু ফ্যাটটা কনভার্টেড ট্রান্সফ্যাট হয়ে যায়, এবং ট্রান্সফ্যাট যেটা করে আমাদের শরীরে যে ফ্যাটের যে কারণে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, আমাদের মূল শত্রু কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস। অর্থাৎ কি না, আমাদের যে ধমনী আছে, ধমনীর উপরে একটা ওয়াল তৈরি হয় বা লেয়ার তৈরি হয়, যেটা আমার ধমনীটা আস্তে আস্তে ছোটো করে দিচ্ছে। ছোটো করা মানে সেখানে রক্ত সরবরাহ কমে যাওয়া। সেখানে রক্ত সরবরাহ কমে যাওয়া মানে আমার কোষে রক্ত কম যাবে, সেটা একটা হার্ট অ্যাটাকের অন্য একটা কারণ। অর্থাৎ সেক্ষেত্রে ফ্যাটটাকে কম খেতে হবে, ট্রান্সফ্যাট কম খেতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। কি বেশি খাবো, সে কি বেশি সেটাও আমি খাবোটা কি, নিশ্চয়ই আমি ফ্রুটস খাবেন, ভেজিটেবলস খাবেন, এবং প্রতিদিন এখন বলা হয় 5 apples in a day makes doctor say away। কিন্তু আমি বলবো 5টা আপেল হয়তো খাওয়া সম্ভব নয়, কিন্তু দিনে একটা করে আপেল খেতে কোনো বাধা নেই। বা আপেল খেতেও কথা না, পেয়ারা খান, কলা খান, যে আপনি যে কোনো ফ্রুট যেটা আপনার বাড়িতে হয়। গ্রামেগঞ্জে সবার বাড়িতে ফল হতো, এখন শহরে হয়তো আমাদের কিনে খেতে হয়।
এখন তবুও বলবো আমার মিষ্টি না খেয়ে বা অন্যান্য উপাদ্য খাবারগুলি গ্রহণ না করে ফলও কিন্তু সমান উপাদেয় সেটা আমাদের খাওয়া উচিত। আর অনেক জায়গাতে আমরা দেখেছি আস্তে আস্তে যেমন কোনো ইনভাইটেশনে গেলে সেখানে 3-4টে নন ভেজিটেরিয়ান ফুড আইটেম থাকে, ভেজিটেরিয়ান ফুড বা ভেজিটেবলস অনেক কমে যাচ্ছে, সেটা আমাদের বাড়াতে হবে। এবং সেটাতে যে আবারও বলবো আমি আজকাল গুগলটাকে ভালো কাজেও লাগানো যায়। আমরা সবসময় বলি মোবাইল খারাপ, মোবাইলে অনেক ভালো দিক আছে, শুধু মেডিটেরেনিয়ান ডায়েট সেটাতে যদি দেখেন সেটা খুব সুন্দরভাবে ছবির পিরামিডের মতো বানানো, সেই নিচের দিকে আছে ভেজিটেবলস ফ্রুটস এগুলি, তারপরে আস্তে আস্তে আছে মাছ, তারপরে আসছে মাংস বা ইত্যাদি বা ডিম ইত্যাদি, তারপরে লাস্টলি আসছে যে অ্যানিম্যাল প্রোটিনগুলি। অতএব আমরা যদি বেশি পরিমাণে ভেজিটেবলস খাই এবং ফ্রুটস খাই, তার সঙ্গে কার্বোহাইড্রেট আর একটু কমিয়ে দিই এবং প্রোটিন এবং ফ্যাট আর একটু অপটিমাম পরিমাণে খাই, তাহলে নিশ্চয়ই আমরা ফ্যাটি লিভার থেকে যেমন ভালো থাকবো, অন্যান্য যে মেটাবলিক শরীরও ভালো থাকবে। মহাশয় আরেকটা বিষয় যেটা যে মানে নিয়মিতভাবে বলা হয় এখন খুব এটা ফ্যাশনে পরিণত হয়েছে, ড্রাই ফ্রুটস, মানে এটা সকালবেলায় খেতে হবে, সিডস খেতে হবে, জল এতটা খেতে হবে, এই যে বিষয়গুলো নিয়ে অফিসে বা বিভিন্ন জায়গায় আমি বলছি যারা পারেন, অন্তত যারা এটা অ্যাফোর্ড করতে পারেন তাদের মধ্যে এটা একটা নিয়মিত চর্চা এখন যে ড্রাই ফ্রুটস খেতে হবে, এটাকে আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন? প্রথম কথা আমি এটা খারাপ দিকটা বলছি, যাদের ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যাদের এবং আজকের দিনে যাদের ডায়াবেটিস আছে দেখতে হবে ওর কিডনি প্রবলেম আছে কিনা, হয়তো ক্রিয়েটিনে 1.5, এই যারা রেগুলার ড্রাই ফ্রুটস খেলে কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অতএব যাদের অন্য কোনো কোমরবিড কন্ডিশন আছে ড্রাই ফ্রুটের ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। এমনিতে ড্রাই ফ্রুটস আর ফ্রুটসের মধ্যে ডিফারেন্সটা কী আছে, এমন কিছু ডিফারেন্স নেই। আমি আননেসেসারি কেন বেশি টাকা দিয়ে বেশি পয়সা দিয়ে খাবো, আমার পকেটে পয়সা আছে খেতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নর্মাল আমার যে ডায়েটারি প্যাটার্নটা আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভেজিটেবলস মিনারেলস অ্যান্ড মাইক্রো এলিমেন্ট, সেটার মধ্যে কিন্তু এর কোনো জায়গা আলাদা করে নেই বা প্রয়োজনও নেই। কিন্তু যদি কেউ সিড খাওয়া এগুলি অন্য কিছু নয়, সেগুলিকে ওই আজকাল বলা যেগুলি হয় সেগুলি খেলে পেটটা ফুলে যায়, মানে আপনি পেটে অন্য কিছু খেতে পারবেন না, না খেলে তাহলে আমার হয়তো ওয়েট কমতে সাহায্য করবে, অন্য কিছু নেই এর মধ্যে। তেমনি অনেক খাবারই আছে, আমার মনে হয় সেই জায়গায় আমি যদি ফ্রেশ ফ্রুটস খাই তাতে ড্রাই ফ্রুটস থেকে অনেক বেটার এবং অনেক কম টাকায় কম খরচে আমরা সেটা খেতে পারবো, সেটা আলাদা করে কোনো বৈশিষ্ট্য বা তেমন কিছু নেই। ঠিক মহাশয়, আজকের দিনে দাঁড়িয়ে আগামীকাল সকালবেলায় যখন গোটা পৃথিবী আরেকবার ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে নিয়ে কথা বলবে, আপনারাও কথা বলবেন, আপনি নিজে ব্যক্তিগতভাবে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা থেকে বিভিন্ন অনুষ্ঠানের মানে আয়োজন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন অবধারিতভাবে আপনাকে জিজ্ঞাসা করতেই হয় যে আমাদের রাজ্যের অবস্থান কি আজকে তারিখে দাঁড়িয়ে হ্যাপাটাইটিস বি সি এই নিয়ে আমরা কোথায় আছি? হ্যাপাটাইটিস বি যেহেতু আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন 2002 থেকে কাজ করছি, আমরা কিন্তু অনেক কিছু ক্ষেত্রে ফাউন্ডেশনের পায়োনিয়ারিং অ্যাক্টিভিটি আছে যেটা সারা দেশের মধ্যে আমরা প্রথম কাজ করেছি এবং সেগুলি ধীরে ধীরে অনেক বেশি করে সমাদৃত হচ্ছে। যেমন মাস হ্যাপাটাইটিস ভ্যাকসিনেশন, আমরা বলেছি সবাইকে হ্যাপাটাইটিস বি টিকা দিতে হবে, এখন কিন্তু সারা ভারতবর্ষেই আস্তে আস্তে করে সবাইকে টিকা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে। অ্যাডভার্স হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন আমরা শুরু করেছিলাম এবং সেটাতেও কাজ হয়েছে এবং পরবর্তীতে ভারত সরকার এখন সমস্ত শিশুদের 2012 সাল থেকে অ্যাডভান্স ভ্যাকসিন দিচ্ছে এবং 0 থেকে 1 বছরের সবাইকেই হ্যাপাটাইটিস বি টিকা দেওয়া হয় অন্যান্য টিকার সঙ্গে। অর্থাৎ কিনা হ্যাপাটাইটিস বি টিকা অত্যন্ত প্রয়োজন এবং সেটা দেওয়া হচ্ছে বলেই বর্তমানে ভারতবর্ষে হ্যাপাটাইটিস বি অনেকটা কমে গেছে। আমরা যখন আজকে 2012 সালে 13 সালে আমরা প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সঙ্গে একটা রিসার্চ করি সারা রাজ্যে, তখন আমরা দেখেছি প্রায় 3.6% লোক হ্যাপাটাইটিস বি রোগে ভুগছে আমাদের রাজ্যে। ভারতবর্ষের ফিগারটা ছিল 2-5%, বর্তমানে ভারতবর্ষের ফিগারটা কমে 2% নিচে নেমে গেছে অ্যাভারেজ সবাইকে মিলে। কিন্তু কিছু জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে যেগুলি উপজাতি বা জনজাতি যেটাই আমরা বলি না কেন, তাদের মধ্যে অনেকগুলি গ্রুপের মধ্যে ক্লোজ কমিউনিটি বলে, ওদের মধ্যে ট্রান্সমিশনটা বেশি হয়, ওদের মধ্যে এখনও পজিটিভিটি হারটা বেশি। কিন্তু সারা ভারতবর্ষে হ্যাপাটাইটিস বি অনেকটাই কমে গেছে এবং এখন তাই বলা হচ্ছে যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি বা যাদের স্ক্রিন করা হয়নি ওদের স্ক্রিনিং করা উচিত এবং ভ্যাকসিনেশনের আওতায় আনা উচিত। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, পলাশ, তিনি লিখছেন, শুভ্রজিৎদা আজকের এই অনুষ্ঠান ভালো লাগছে, ডাক্তারবাবুকে প্রণাম জানাই। আমি ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাই যদি কোনো হ্যাপাটাইটিস রোগীকে স্পর্শ করি তাহলে কি আমারও হতে পারে? খুব মানে কমন একটা কোশ্চেন, খুব এটা কমন কোশ্চেন। আমরা সেই এগুলি সবসময় বলি হ্যাপাটাইটিস রোগীকে স্পর্শ করলে হবে না।
তবে একটা কথা ভালো রাখা উচিত যে যদি ক্লোজ কন্ট্যাক্ট, খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যেমন মায়ের থেকে শিশুদের সংক্রমণ সবসময় যে মাতৃ জঠর থেকে হবে তা কথা নেই। পরবর্তী সময় যেহেতু শিশুর যেমন টেন্ডার স্কিন থাকে, আমরা যদি খুব ক্লোজ কন্ট্যাক্ট রেগুলারলি করি তাহলে কিছুটা সংক্রমণের সম্ভাবনা থাকে। কিন্তু আদারওয়াইজ শুধু স্পর্শ করলে কেউ কথা বললে তাহলে তো কোনো ডাক্তার কোনো হ্যাপাটাইটিস বি বা সি রুগী দেখবে না বা HIV রুগী দেখবে না, তারা তো একসঙ্গে পড়ে থাকবে। ঠিক। অর্থাৎ সেটা নয়, স্পর্শ করলে হ্যাপাটাইটিস বি সি HIV ছড়ায় না। ঠিক। আরেক বন্ধু তিনি লিখেছেন, আপনাদের কৃতজ্ঞতা, অত্যন্ত মূল্যবান আলোচনা, স্যারকে প্রণাম জানাই। রাজ্যের IGM হসপিটালে ইদানিং NAT নিউক্লিক অ্যাসিড টেস্টিং শুরু হয়েছে। হেপাটাইটিস HIV সংক্রমণ রোখার ক্ষেত্রে এর ভূমিকা কতখানি ডাক্তারবাবু যদি আলোকপাত করেন তাহলে সাধারণ হিসেবে সুবিধে হয়। দেখুন, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট বেসিক্যালি ব্লাড ব্যাংকে করা হয়, এবং সেটা উদ্দেশ্য হলো যে আমরা নর্মালি কী করি, আমরা যখন ব্লাড ডোনেশন হয় বা যখন ব্লাড আমরা দিই সেটাকে 5টি টেস্ট করা হয়, হেপাটাইটিস BC HIV এবং ম্যালেরিয়া এবং VDRL। এর মধ্যে বি এবং সি যে পদ্ধতি করা হয়, এলাইজা পদ্ধতিও করা, অনেক সময় কার্ড টেস্টও করা হয়, সেটা স্বীকৃত, সেটা কোনো আপত্তি নেই। কিন্তু দেখা গেছে যারা উইন্ডো পিরিয়ডে থাকে, যাদের সংক্রমণ অত্যন্ত কম বা তাদের মধ্যে DNA বা RNA সংখ্যা কম থাকে, অনেক সময় এই টেস্টে ধরা পড়ে না। সেক্ষেত্রে বলা হয় নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট করা উচিত, এবং সেটা করলে ওই যে সংখ্যাটা যাদের হয়তো পজিটিভ কিন্তু ধরা পড়ছে না, সেই ব্লাডটা যদি আমি গ্রহণ করি আমার পরবর্তী সময়ে BC হতে পারে, সেই জায়গাটা নিশ্চয়ই দরকার। কিন্তু আমাদের দেশে এখনও সেটা এতগুলি ব্লাড ব্যাংক, এত বড় দেশে এটাকে পরীক্ষামূলকভাবে করা যায়, কিন্তু সেটাকে সার্বিকভাবে করার এখন পর্যন্ত উপায় নেই। আর অন্য যেটা নিউক্লিক অ্যাসিড করা হয় সেটা হলো ট্রুনেট টেস্ট বা যেগুলি করা হয় টিউবারকুলোসিসের জন্য, সেটা ডেফিনেটলি খুব ভালো টেস্ট, এবং সেটা নর্মালি আমরা স্লাইড টেস্ট যেটা করি তাতে ট্রুনেট ডেফিনেটলি অনেক বেটার টেস্ট, এবং সেটা করা উচিত এবং সেটা সুযোগ থাকে। এখন মোটামুটি শুধু আমাদের IGM-এ নয়, জিবিতে আছে, TMC-তে আছে, রাজ্যের আরও প্রায় সবগুলি ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রুনেট টেস্ট সুযোগ রয়েছে, সেটা সবাইকে গ্রহণ করা উচিত। আমাদের আরেক বন্ধু ডি দাস তিনি লিখছেন, হেপাটাইটিস বি ভ্যাকসিন সেন্টারগুলো বন্ধ করে দেয়া কেন? থিওরি না প্র্যাকটিক্যাল অ্যাসিস্ট্যান্স দরকার? অ্যাওয়ারনেস এন্ড ইজিলি অ্যাক্সেসিবল অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট অ্যাভেলেবল করা দরকার। মানুষ AIG হায়দ্রাবাদ যাচ্ছেন কেন? ডি দাস এই কথা লিখে পাঠান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমাদের রাজ্যে যেখানে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন থেকে টিকা দেওয়া হতো, সেটা আমি স্পষ্ট করে বলতে সেটা ফ্রি টিকা ছিল না ডেফিনেটলি। তারপর মানুষের গ্রহণযোগ্যতা বা মানুষ সেটাকে পছন্দ করেছে, নিয়েছে, তাই আমরা প্রায় 14 লক্ষ মানুষকে টিকা দিতে পেরেছি, 37% মানুষকে রাজ্যের। এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়েছে, আমি সেই বিষয়টা আজকে অবতারণ করব না এখানে। আর দ্বিতীয় যেটা হলো আরেকটা কারণ, সেটা হলো অ্যাডভান্স ভ্যাকসিনেশন 2012 সাল থেকে শুরু হয়ে গেছে। অতএব আজকে যে শিশুর বা যে ছেলে বা মেয়ের বয়স 12 বছর, আশা করা যায় তারা সবাই টিকা নিয়েছে, বা কারণ অন্য যে টিকাগুলি দেওয়া হয় ইউনিভার্সাল ভ্যাকসিনেশনে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে, তার মধ্যে হেপাটাইটিস বি আছে, অতএব সেখানে কোনো অসুবিধা নেই। আর যেটা বলছেন বাইরে যাওয়া বা দক্ষিণ ভারতগামী হওয়া, হেপাটাইটিস বি এবং সি এর জন্য সারা পৃথিবীতে একই গাইডলাইনে চিকিৎসা করা হয়। কোথাও কোনো এই দুটো ডিজিজ এমন যেখানে গাইডলাইনের বাইরে কেউ চিকিৎসা করেন না, এবং এই ধরনের গাইডলাইনগুলি যারা তৈরি করে তাদের মধ্যে আমরাও তারই অংশ বিশেষ। এবং কয়েকদিন আগেও কোয়েম্বাটুরে আমাদের হেপাটাইটিস বি ট্রিটমেন্ট গাইডলাইন এখন 2014-24 কি হওয়া উচিত, সেদিন একটা মিটিং হয়েছে, সেখানে আমিও উপস্থিত ছিলাম এই গাইডলাইন কমিটির মেম্বার হিসাবে। অতএব চিকিৎসার ক্ষেত্রে কোথাও ভিন্ন মত হতে পারে না বা নেই, অতএব সেখানে বি হোক বা সি হোক, শুধুমাত্র চিকিৎসার জন্য ওখানে যাওয়ার প্রয়োজন নেই। কোথায় প্রয়োজন, নিশ্চয়ই বলুন নেই সব ক্ষেত্রে নয়, কোথায় প্রয়োজন আছে, যদি রোগটা জটিলতম জায়গায় যায়, লিভার ক্যান্সার হয়ে যায়, লিভার ক্যান্সারের সব চিকিৎসা এখানে করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে যেমন RF হয়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, সেটা আমাদের এখানে সুযোগ নেই বা করা সম্ভব নয়, কারণ যে পরিমাণ রুগী আমাদের আছে সে বা এই সংখ্যাটা বিশাল নয়, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো দরকার
সেটা করা অত্যন্ত কঠিন এবং তার মধ্যে দরকার ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স, সেগুলি একদিনে তৈরি হয় না এবং ভারতবর্ষ মাত্র অল্প কয়েকটি সেন্টারেই এই সুযোগগুলি রয়েছে। অতএব ত্রিপুরাতে সেটা করা আমার মনে হয় খুবই কঠিন হবে বা কখনো হবে কিনা আমার জানা নেই। দ্বিতীয়ত যে বিষয়টা আছে লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের কাছে খুবই আনন্দের যে আমাদের রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে। যদি সেটাকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বা আমাদের রাজ্যের ডাক্তারবাবুরা বা আমাদের যারা স্বাস্থ্য পরিষেবক রয়েছে তারা যদি পূর্ণাঙ্গভাবে নিজেরা করতে পারেন সেদিন আমাদের খুবই আনন্দের হবে এবং সবার জন্য ভালো হবে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট আরও একটু বেশি কঠিন, আরও বেশি ব্যয় সাপেক্ষ, ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি দরকার, আবার হিউম্যান রিসোর্স যেটা বলছি সেটা বেশি দরকার। সেক্ষেত্রে যেসব সেন্টারগুলি রেগুলার করছেন সেখানে তাদের সুযোগ নেওয়াতে কোনো আপত্তি নেই, কারণ সেক্ষেত্রে টাকাটা কম খরচ হবে এবং আরও বেশি, কারণ সব কিছু আজকে যদি আমি একটা কাজ শুরু করি, আজকে যদি আমরা ছোট্ট একটা কাজও শুরু করি তার একটা লার্নিং কার্ভ থাকে। অর্থাৎ সেই জায়গা থেকে একটা যে এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে, কারণ এই সংখ্যাটা বেশি নয়, ওখানে যদি আমরা চিকিৎসা করে তাতে কোনো অপরাধের বা সেটা খারাপ কিছু নয়। অন্যান্য বিষয় আমরা যেটা বারবারই বলতে চাই, রোগটাকে প্রতিরোধ করাটা অনেক বেশি প্রয়োজন। তাতে অনেক সংখ্যাটা কয়েক লক্ষ লোককে আমরা রক্ষা করতে পারবো। চিকিৎসার ক্ষেত্রে কজন লোকের লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়, অতএব সেই সঙ্গে তার জন্য যদি কেউ যায় আমার মনে হয় তাতে কোনো আপত্তি নেই, তাকে সহযোগিতা করা উচিত, সাহায্য করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে আগামীকাল বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, তার আগে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে এই রোগটি নিয়ে কি বার্তা দিতে চাইবেন? আমার প্রধান এবং একমাত্র বক্তব্য আমি বলবো সেটা হলো WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে দিয়েছে 2030 সালের মধ্যে হ্যাপাটাইটিস বি এবং সিকে এলিমিনেট করা। এবং এলিমিনেট করা বলতে এখানে সম্পূর্ণ মুক্ত হয়ে যাওয়া বোঝাচ্ছেন না WHO, তার অনেকগুলি কারণ রয়েছে। সেটা বলছে যে 2016 সালকে ভিত্তি বছর ধরে 2030-এর মধ্যে আমাদের হ্যাপাটাইটিস বি ইনফেকশনটাকে বা হ্যাপাটাইটিস ইনফেকশনটাকে আমাদের প্রায় 90% কমাতে হবে, মানে নতুন করে ইনফেকশন যাতে প্রায় নাই হয় এবং তার কারণে যে ডেথ সেটা যদি 65% কমানো যায় সেটা কিন্তু টার্গেট। এবং এই টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে নতুন করে যাতে সংক্রমণ না হয়। আগে বলেছি যে 90% সংক্রমণ আটকাতে হবে, তাহলে আমার যাতে যেই পদ্ধতিগুলি সংক্রমণ হয় সেগুলি আটকাতে হবে। ড্রাগ অ্যাডিকশন যেমন বন্ধ করতে হবে, আবার হ্যাপাটাইটিস বির ভ্যাকসিন যেহেতু রয়েছে সেটা নিতে হবে। আর যাদের হওয়ার সম্ভাবনা আছে ওদের স্ক্রিনিং করতে হবে। টেস্ট করলে যদি আমরা তাড়াতাড়ি টেস্ট করি তার চিকিৎসা হবে, চিকিৎসা হলে মৃত্যু হবে না। অতএব এই দুটো যে টার্গেটকে নিয়ে আমরা হ্যাপাটাইটিস এলিমিনেশনের যে টার্গেট সারা পৃথিবী গ্রহণ করেছে বা WHO গ্রহণ করেছে, আমরা আমাদের রাজ্যে আমরা হ্যাপাটাইটিস নিয়ে আমাদের সচেতনতা অন্য যে কোনো রাজ্যের সঙ্গে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি অন্য যে কোনো রাজ্যের থেকে অনেক অনেক বেশি। অতএব এই কাজটাও আমরা অনেকের থেকে আগে করতে পারবো, সেটা আমার বিশ্বাস। এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাপাটাইটিস মুক্ত হবেন। অনেক অনেক ধন্যবাদ মহাশয়, আপনি এতটা সময় আমাদের সঙ্গ দিয়েছেন এবং বিষয়গুলোকে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। অনেক কৃতজ্ঞতা আপনাকে। আপনারা যারা এই আয়োজনে যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। ঠিক একইভাবে প্রতি রাতে আমরা যে কথাটি বারবার বলি, আজ আমরা যা জানলাম, যা শিখলাম, আরো অনেককে জানাই। শুধু নিজে জেনে থাকা নয় বা নিজের পরিবারের মধ্যে বিষয়গুলোকে রেখে দেয়া নয়, প্রয়োজনে এই অনুষ্ঠানের ফেসবুক লিংক, ইউটিউব লিংক আপনারা শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে, নিজেদের আত্মীয় স্বজনদের কাছে। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।